এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বে কেমন একটা যুদ্ধ ভাব আমরা সবাই দেখেছি যে 2 বছরেরও বেশি সময় হয়ে গেল ইউক্রেন রাশিয়া যুদ্ধ গোটা বিশ্বকে আলোড়িত করেছিল। তারপরে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধও তো চলছে, বাংলাদেশের পরিস্থিতি আরো ভয়াবহ। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি এই যুদ্ধ করতে দিতেন না, তিনি যদি সেই সময় থাকতেন। এমনকি তিনি এটাও বলেছিলেন যে তিনি চান না আর যুদ্ধ হোক, তিনি যুদ্ধ বন্ধ করার আহ্বান করেছিলেন। কিন্তু তারপরে দ্রুত প্রেক্ষাপটটা বদলে যায়, দেখা যায় যে জেলেনস্কি তিনি যখন আসেন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে, একটা তীব্র বাকবিতণ্ডা পরিস্থিতির সৃষ্টি হয়, কথা কাটাকাটি হয়। তারপরে তিনি কোথায় চলে যান? তিনি চলে যান ইউরোপে, এবং সেখানে গিয়ে দেখা যায় যে তার সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে। আবার অন্যদিকে আমেরিকা বলছে যে ইউক্রেনকে অস্ত্র পাঠিয়েছিল কিন্তু আমেরিকাই, এবং তিনি বলছেন যে সেই সময় বাইডেন, ফুল বাইডেন, এই কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উচ্চারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প, তাদেরকে অস্ত্র পাঠানো হয়েছে। আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, তিনি গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে। তারপর তিনি যখন দেশে ফিরে আসলেন, কে আসলেন? সেই সময় কাতার থেকে একটা বৈঠকের জন্য আহ্বান করা হলো, এবং সেই কাতারের সঙ্গেও আমরা দেখেছি যে বৈঠক হলো। তারপর ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকেও কিন্তু প্রতিনিধি এই মুহূর্তে এসে হাজির হয়েছে ভারতে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে একটা যুদ্ধ আবহ যদি হয়, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায়, তাহলে ভারত কোথায় সেনা পাঠাবে? আমেরিকা না ইউরোপে? ভারতের অবস্থানটা কি হবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শুভাশিস ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন আমাদের স্টুডিওতে, আপনাকে স্বাগত জানাই। এই যে গোটা বিশ্বের এই সিনারিওটা, ভারত তাহলে কোন দিকে যাবে? দেখো, একটা গর্বাচোপের অসাধারণ স্টেটমেন্ট আছে। স্টেটমেন্টটা হচ্ছে, we should not play with belts when we all are wearing pant. তার মানে হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে সব দেশের সাথে যেরকম একটা কনফ্লিক্ট সিনারিও তৈরি করার চেষ্টা করছে, বা প্রেফারেন্সিয়াল সিনারিও বলতে পারো টেকনিক্যালি, যেটা তৈরি করার চেষ্টা করছে, সেটা কোনো দেশকেই নিশ্চিন্তের জায়গায় রাখবে না। সেক্ষেত্রে ভারতবর্ষই একমাত্র একটা দেশ, আমি ভারতীয় সিটিজেন বা আমি ভারতীয় নিবাসী বলে বলছি না কথাটা, ভারতকে যদি অ্যানালাইসিস করো অ্যাজ এ সাবজেক্ট, ভারতের ফরেন পলিসি বা ফরেন অ্যাফেয়ার্সটাকে যদি তুমি অ্যানালাইসিস করো, ভারতই এমন একটা দেশ যে কিন্তু নিজের ব্যালেন্স এবং ইকুইলিব্রিয়ামটা বজায় রাখতে সার্থক হয়েছে। ভারত সবসময় বোঝাতে সার্থক হয়েছে ভারত ইজ মুভিং টুয়ার্ডস আ ডাইনামিক্স, যেখানে তারা নিজস্ব স্ট্যান্ড বা নিজস্ব স্টেবিলিটির দিকে এগোবে। ভারতের কাছে রাশিয়াও বন্ধু, ভারতের কাছে আমেরিকার সাথে ভারতের একটা গুড টু হ্যাভ রিলেশনশিপ আছে। ভারতের সাথে চায়নার সেই অর্থ শত্রুতার যে একটা ন্যারেটিভ চলে, ভারত কিন্তু চায়নার সাথেও ডেকে বসেছে। সুতরাং ভারত হ্যাজ গুড রিলেশনশিপ উইথ ইউরোপ, উইথ আফ্রিকা, উইথ এশিয়া অ্যান্ড অল দ্য কান্ট্রিজ। সুতরাং ভারতের যে ডাইনামিক্স আছে, সেটা আমার মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধের যে একটা দাম আমার বাজতে শুরু করেছে, লোকজনের মধ্যে একটা ডায়ালেক্ট শুরু হয়ে গেছে যে এরকম একটা ঘটনা ঘটছে বা ঘটতে পারে, সেক্ষেত্রে ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, র্যাদার দেন কারুর পক্ষপাতিত্ব হবে। কারুর পক্ষে যাওয়ার থেকেও একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, যে এই তৃতীয় বিশ্বযুদ্ধের যে দামামা আছে, সেই দামামাটাকে কী করে আস্তে আস্তে কমার্শিয়ালাইজ করে ট্রেড ইকুয়েশনে ফেলে, ইকোনমিক রিভাইভালের দিকে ফেলে, কীভাবে আস্তে আস্তে প্রতিটা দেশকে লোকালি ইনভলভ করে এমন একটা ডাইনামিক স্টার্ট করবে, গ্লোবাল ডাইনামিক স্টার্ট করতে উত্তেজক হবে, যাতে ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে, যাতে গোটা পৃথিবীর মধ্যে যে আগুনটা জ্বলছে সেটা কিন্তু নিভতে সাহায্য করবে ভারত। অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডাইনামিক্স দ্যাট ইন্ডিয়া উইল প্লে। কাতারের সঙ্গে ভারতের এই যে রিলেশন, আপনি তো অনেকদিন কাতারে ছিলেন, তো এই কাতারের সঙ্গে সমীকরণটা কি? দেখো, কাতার একটা অসাধারণ ব্লেন্ডেড কান্ট্রি, খুব ছোট দেশ। কাতারের পপুলেশন, তার ভৌগোলিক অবস্থানটা কিন্তু অসাধারণ, এবং শুধু তাই নয়, কাতারের মধ্যে একেবারে মাঝখানে একদম, এবং কাতারে বিভিন্ন রকম ডাইনামিক্স আছে, ওয়াটার ডাইনামিক্স আছে, ল্যান্ড ডাইনামিক্স আছে, এবং কাতারে কিন্তু লোকাল পলিটিক্সের মধ্যে বহু রকম লেয়ার আছে। কাতারে প্রচুর এক্সপ্যাট কমিউনিটি, যদি খুব কম করে বলতে পারি তাহলে 18টা দেশের এক্সপ্যাট কমিউনিটি অন পেপারস কাতারে থাকে। সুতরাং কাতারকে বলতে পারো কফি হাউস অফ ডিপ্লোমেসি। এই কথাটার মানে হচ্ছে বহু দেশের লোকজন কাতারে বসে আলাপ আলোচনা করতে পারে, মিটিং করতে পারে। ইট ইজ এ ভেরি ফেভারেবল টেরিটরি। এইবার এরম একটা ডাইনামিক্সের মধ্যে বসে কাতার কিন্তু ডিসিশন মেকিং জায়গায় এতদিন ছিল না। কাতার ওয়াজ মোর অফ ফেসিলিটেটর।
সেখান থেকে কাতার এখন একটা এমন ডাইনামিক্সের দিকে এগোচ্ছে যেখানে বড় বড় দেশগুলো কাতারকে অ্যাজ এ ভেরি স্টেবল স্টেক হোল্ডার বা খুব গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার হিসাবে চিহ্নিত করছে। এটা কাতারের ডাইনামিক্সে খুব ইম্পর্ট্যান্ট, কারণ আগামী দিনে যদি আমি মানে একটু হলেও ফিউচার বুঝতে পারি, অ্যানালাইসিস করতে পারি, আমার ধারণা আগামী দিনে গ্লোবাল ফুয়েল ইকুয়েশন চেঞ্জ হবে। অয়েল ডাইনামিক্স যেটাকে বলে সেটা চেঞ্জ হবে। সেটা চেঞ্জ হবে মানে আস্তে আস্তে গ্যাসের প্রাধান্য বাড়বে। যত গ্যাসের প্রাধান্য বাড়বে কাতারের প্রাধান্য বাড়বে, এবং ওআইসিতে যখন আস্তে আস্তে এই ডাইনামিক্সটার এফেক্ট যাবে তখন কাতার উইল বি এ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেয়ার। আর কাতারের সাথে ভারতের যে রিলেশনশিপটা আছে সেই রিলেশনশিপটা ভারতের বিভিন্ন রকম আদার যে ইসলামিক কান্ট্রিজগুলো আছে সেটাকে গ্রো করতে সাহায্য করবে। এই কারণে কাতার ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেয়ার টুয়ার্ডস ইরান ইকুয়েশন, কাতার ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেয়ার ফর অয়েল ডাইনামিক্স, অ্যান্ড কাতার ইজ অলসো এ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেয়ার ফর গ্লোবাল এক্সপ্যাট কমিউনিটি। সৌদি আরবের সঙ্গে আমেরিকার রিলেশন অত্যন্ত ভালো, আবার সৌদি আরবের সঙ্গে কাতারের রিলেশন ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা তাহলে কি ভাবছে এই জায়গায়? দেখো, আমি একটা কথা খুব সহজভাবে বোঝাতে গিয়ে বলছি, দোকানদারের সাথে কাস্টমারের রিলেশন ভালো হয় না কখনোই। দোকানদারের সাথে কাস্টমারের রিলেশন শুধুমাত্র বাণিজ্যিক হয়। সুতরাং সৌদি আরব ইজ এ প্রিপারেটরি অবজেক্ট, মানে যেখান থেকে জিনিসপত্র বিক্রি হয়। আমেরিকা অ্যাবজর্ভ করে, কখনো কখনো আমেরিকাও বিক্রি করছে কিছু জিনিস, সেখানে সৌদি আরব বিজনেসটাকে সবসময় প্রাধান্য দেবে। সৌদি আরবের কাছে ডিপ্লোমেসি স্টার্টিং পয়েন্ট অ্যান্ড ডিপ্লোমেসির এন্ডিং পয়েন্ট পুরোটাই কিন্তু ট্রেড বেসড। আর আমেরিকার এখন যে ধরনের একটা স্ট্রাকচার নিচ্ছে আমেরিকা আস্তে আস্তে, সেটাও কিন্তু ট্রেড ডাইনামিক্সের দিকেই নিচ্ছে। তার মানে এমন একটা ইকুয়েশন তৈরি হতে চলেছে যে ইকুয়েশনে এরা প্রতিজন, এরা সবকটা মানুষ যারা আছে, এরা সবাই কিন্তু নিজের নিজের জায়গায় নিজের নিজের ব্যবসাটাকে বুঝে নেবে। এবং সে অর্থে যদি ইন্ডিয়ার সাথে বলে, ইন্ডিয়ার সাথে ডাইরেক্ট রিলেশন সৌদি আরবিয়ার দুর্ধর্ষ। ইন্ডিয়ার সাথে আমেরিকারও ডাইরেক্ট রিলেশনস খারাপ নয়, কখনোই খারাপ নয়, ভালো তো বটেই, বলতেই হবে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যেদিকে আমেরিকা যেরকমভাবে তার পলিসিগত চেঞ্জ করছে, সৌদি আরবিয়ার সাথে ভারতবর্ষের যে রিলেশনশিপটা আরও গ্রো করতে পারে আগামী দিনে, তার কিন্তু একটা যথেষ্ট রকম ইন্ডিকেশনস আছে। ঠিক, জেলেনস্কির সঙ্গে বৈঠকটা আমরা দেখেছি, শুরুতেই যে ঘটনাক্রম বর্ণনা করলাম, যে জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি যুদ্ধ বন্ধ করে দেবেন। কিন্তু জেলেনস্কি যখন সেখানে গেলেন, জেডি ভান্স তিনি উত্তেজিত হয়ে কথা বলা শুরু করলেন, এবং তারপরে দেখা গেল যে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির একটা তীব্র বাদানুবাদ শুরু হলো। তিনি চলে গেলেন ইউরোপীয় ইউনিয়নের কাছে এবং সেখানে গিয়ে বললেন আমরা তোমার পাশে রয়েছি। সে কাজটা কি করছে জানো তো, কখনো এপাশে একটু ভার বাড়িয়ে দিচ্ছে, এখানে একটু ওজন কমিয়ে দিচ্ছে, করে ব্যালেন্সটা রাখছে। ডিপ্লোমেসিতে গ্লোবাল ব্যালেন্স রাখতে যে দেশ সাহায্য করে সেই দেশই আগামীর ইতিহাস লিখবে এই পৃথিবীর, এবং ভারতবর্ষ সেটা করে দেখিয়ে দিচ্ছে এবং বারংবার দেখিয়ে দিচ্ছে। একটা গুলি ফায়ার না করে ভারতবর্ষ দিনের পর দিন দেখিয়ে দিচ্ছে কী করে দুটো দেশকে যুদ্ধ বিরোধী করে তুলতে হয়, কী করে বিভিন্ন দেশের মধ্যে পিসের বার্তা নিয়ে যেতে হয়, কিন্তু নিজেদের দুটো দেশ নিজেদের ঘাড়ের ওপর একেবারে নিঃশ্বাস ফেলছে, একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান। দ্যাট ইজ ওকে, উই ক্যান হ্যান্ডেল পিপল, উই আর লায়ন্স। আমাদের সিংহগুলো আছে না, সেগুলো যথেষ্ট, ওরম ঘাড়ে নিঃশ্বাস প্রচুর ফেলবে। যখন তুমি সুপারস্টার হয়ে যাবে, পিছনে ক্যামেরা নিয়ে হাজার লোক দৌড়াবে, কিন্তু ইউ নো ওয়্যার ইউ আর রানিং। সুতরাং তোমার যে এই সিংহগুলো আছে না, আমাদের অশোক স্তম্ভের যে সিংহগুলো, ওগুলোর রেলেভেন্সটা খুব ইম্পর্টেন্ট, জানো তো, এবং দে নো হাউ টু ট্যাকেল অল দোজ পিপল। সো এটা নিয়ে আমাদের অত ভারতবর্ষের যারা স্ট্র্যাটেজিক সেকশনসে কাজ করেন, আই এম শিওর তাদের এত ভাবনা চিন্তা এইগুলো নিয়ে হয় না।